বারবার বলছিলাম যে আমার জন্য ডিরেক্টরটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কারণ ডিরেক্টর ও তো ক্যাপ্টেন, তাই না? সো ও কিন্তু ওর টিমটাকে চুজ করবে ওইভাবে। এইসব লাইট টাইট এবং আছে না যে অনেকে অনেক সময় নিত লাইট করতে, আপনারও একজন ছিল কমল অবস্থান ছিল, সেটা আমার কাছে মনে হয় যে ওনার ক্রিয়েটিভিটিকে অনেক মানে নিচে নামিয়ে দিয়েছে। আমি ধরো বললাম যে 25-30 জন, হ্যাঁ, এই গ্রুপটাকে আমি ঘুরে ফিরে কাস্টিং করতাম। হয়তো দু একজন যদি বলতো, চ্যানেলাই যদি বলতো একে নিতে হবে, তখন নিতাম একে, বা এনটিভি যদি বলতো একে নিতে হবে, দু একটা নিতাম, কিন্তু আমার গ্রুপ ঠিকই থাকতো। ইভেন আমার যে যারা ওই যে সে লাঠিয়াল বা কাজের লোক, এইটাও ফিক্স ছিল যে ওকে নিতে হবে। অনেকে বলতো যে আপনি এ তো পারে না অভিনয়, কিছু পারে না। তা আমি বলতাম যে অভিনয় পারে না, তো লোক ভালো। হ্যাঁ, আপনি কিন্তু এইটা সব সময় বলতেন, অভিনয় পারে না, কিছু আসা যায় না, লোক ভালো। ও তো কোনো কিছু করবে না, ও তো দাঁড়ায় থাকবে, লাঠি নিয়ে শুধু দাঁড়ায় থাকবে, এখানে ভালো অভিনয় দিয়ে কী হবে? হ্যাঁ, এটাও স্যার আমাকে বলতো যে চারিপাশে, স্যার অবশ্য অন্য কথা বলতো, সেটা কি তুমি শুনছো? স্যার কি বলতো? আমি বলতাম যে স্যার আপনার এরকম একটা শুটিংয়ে গেছি যে খুবই মানে ব্যবস্থাপনা খুব খারাপ, যা তা অবস্থা। তা আমি স্যারকে বললাম, স্যার এই তো এখানে এই প্রপস নাই, এটা নাই, সেটা নাই, এইটা হচ্ছে কেন? তো এই তো এডিটের এটা ভুল। তখন কিন্তু আমি ডিরেকশন মানে শুরু করছি মাত্র, নোয়াশে গিয়ে আমি এটা হচ্ছে। স্যার বলে কি, আমি তো আমার চারদিকে গাধা পালি, মানে ইচ্ছা করে করি, কারণ গাধারা কোনো প্রতিবাদ করে না, যা বলি তাই শোনে না। স্যার কিন্তু আর আমি যেই কথাটা শুনছি স্যারের, যেটা আমাকে সবসময় মানে খুবই মানে হয় না যে আমি খুব মনে হচ্ছে যে ওনার এই কথাটা ঠিক, সেটা আমি আবার একবার বুঝলাম যখন বনলতা এক্সপ্রেস করলাম এইবার ঈদের। মানে এত সুপার ডুপার হিট সিনেমা হয়ে গেল, স্যারের গল্প, হুমায়ুন আহমেদের গল্প, কিছুক্ষণ। তো হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলতো যে আমার যখন সংলাপ কেউ শুনবে, তখন ফ্রেমে কি প্রপস আছে কি নাই, লাইট কার ফেসে আছে কার ফেসে নাই, ক্যামেরা কি অ্যাঙ্গেল থেকে দেখতেছে, কোনটা হচ্ছে, এগুলার কোনো কিছু আসে যায় না। আমার সংলাপ এখানে সবচাইতে শক্তিশালী, এবং ওইটা জাস্ট দিতে পারলেই হবে, আমি যেভাবে লিখছি সেভাবে। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, মানে সংলাপ আসলেই অনেক অনেক জরুরি। আমি এটা একদম প্রত্যক্ষ প্রমাণ দিই। হুমায়ুন স্যারের একটা শুটিংয়ে আমি ওটার পরবর্তী কোনো এক সময় মনে হয় আমি গেছি, সেখানে ট্রলি পাতাচ্ছে, ট্রলিটা না হচ্ছে না, তো উনি গিয়ে এমন খেপছে, বলে এই ট্রলি দিয়ে কী হবে? তো স্যার একটা ট্রলি শট নেবে, বলে কিসের ট্রলি শট? গিয়ে ক্যামেরাটা ধরো, যা বলে বলুক। এইটাই স্যার, মানে এই অভিজ্ঞতাটা আমার আছে স্যারের সাথে কাজ করে, যে স্যার এরকম বলতেন যে এইসব লাইট টাইট এবং আছে না যে অনেকে অনেক সময় নিত লাইট করতে, আপনারও একজন ছিল কমল, হ্যাঁ, উনিও মনে হয় স্যারের সাথে কাজ করছিল বা কিছু একটা এরকম, কেউ একজন স্যারের সাথে ছিল যে অনেকক্ষণ লাইট করার চেষ্টা করতো। তো স্যার খুব এইটাতে রেগে যেত যে এতক্ষণ কেন, এত আলোর তো দরকার নেই, মোটামুটি একটু থাকলেই হলো। হ্যাঁ, এরকম স্যার এইভাবে কাজ করতেন। স্যারের কাজগুলো তো আসলে স্যারের সংলাপের জন্যই জনপ্রিয় ছিল, তার গাঁথুনি, তার গল্প বলার ধরন, সেগুলোর জন্য। স্যার, তোমার কি এটা মনে হয় যে স্যার যদি আর 10টা বছর বাঁচতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে অনেক চেঞ্জ হতো? এটা মনে হয় কখনো? না, ঠিক এটা মনে হয় না। আমার কাছে মনে হয় স্যার তার বেস্ট কাজগুলো তার ইয়াং এজে করে ফেলছেন, মানে তার বেস্ট উপন্যাসগুলো, বেস্ট কাজগুলো। তার পরবর্তীতে ওনার যে জীবনের অবস্থান ছিল, সেটা আমার কাছে মনে হয় যে ওনার ক্রিয়েটিভিটিকে অনেক মানে নিচে নামিয়ে দিয়েছে। না, নিচে নামিয়ে দিলেও আমার কাছে যেটা মনে হয় কি, যে একটা মানুষের মানে যারা একটা লেখকের, তার জীবনে প্রচুরবার জ্বর আসে। তো স্যার যদি তখন মারা না যেত, আমার কাছে পার্সোনালি মনে হয় তো এমন হতে পারতো যে আবার জ্বর ভালো হয়ে গেছে, আবার জ্বর আসতে পারতো। মানে একটা আমার ব্লগ থাকে, রাইটার্স ব্লগ থাকে, আমি লিখতেছি, আমার ভালো কিছু আসতেছে না, আবার দেখা যায় 1 বছর পরে একটা খুব সুন্দর একটা গল্প আসছে। কালকে রাত্রেবেলা আমি অনেক রাতে একটা পার্সেল আনছি, খাওয়ার জন্য। আমার ক্ষুধা পাইছে, ডিনার করি নাই। তো পার্সেলটা আসতে আসতে পার্সেলের যে ছেলেটা আসলো, ও এসে আমাকে খাবার দেওয়ার পরে ওর 8 টাকা, মানে আমি ওকে যা দিব তার চেয়ে 8 টাকা বেশি দিচ্ছি, ও আমাকে 8 টাকা ফেরত দিতে যাচ্ছে। তাই আমি বললাম যে বাবা দরকার নেই, থাক। বলে না, আমি এটা নিব কেন? তা আমি তাকে না সেলুট দিতে ইচ্ছা করছে, যে একটা ছেলেটার পায়ের একটা স্যান্ডেল, মানে জাতা লেভেলের একটা ওই পাঠাওয়ার একটা ড্রেস পরা, ওর মতো সততা কার মধ্যে পাওয়া যায়? ও 8 টাকা আমাকে ফেরত দিবেই। ও বলছে স্যার আমার কাছে 60 টাকা আছে, আমি কি
1 টাকা তো দিতে পারলাম না, তাহলে কী করবো? তা আমি বললাম বাবা থাকুক। বলে না, এটা আমি তো রাখবো না, আমার কাছে ওকে না, মানে আমি বললাম যে আমি তোমাকে খুব স্যালুট দিতে চাইলাম, আর মানে যদি এটা রেস্টুরেন্ট হতো তাহলে তুমি আর আমি একসাথে খেতাম, যেহেতু পার্সেল নিয়ে আসছো আর পার্সেলটা আমার জন্য আসছো, তুমি এটা পার্সেলটা নিবাও না আমি শিওর, তাহলে আমি না খেয়ে তোমার দিয়ে দিতাম, তুমি খাও গিয়ে। তো সে আবার মানে এটা বলার পর সে একটা স্যালুট দিয়ে চলে গেল। আমি ব্রেকের আগে লাস্ট একটা কোশ্চেন করি, তারপর ব্রেকে চলে যাব। খুফিয়াতে টাবুর সাথে তোমার অভিনয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল? অসাধারণ, ওদের কি কাজের পরিবেশটা খুব ডিফারেন্ট? খুবই ডিফারেন্ট, মানে ওরা কি অনেক বেশি মানে আরাম দেয় বা অনেক বেশি অনেক আরাম, কমফোর্ট দেয়? অনেক কমফোর্ট জোন থাকে, আর্টিস্টদেরকে অনেক প্যাম্পার করা হয়, যেটা তো আমাদের এখানে আমরা যেভাবে শ্যুট করি মানে আর্টিস্টরা, সেটা মনে হয় না, আমার মনে হয় না যে কলকাতার আর্টিস্টরাও কল্পনা করতে পারবে যে মানে আমরা কি পরিমাণে কষ্ট করে শ্যুট করি আসলে। কারণ শ্যুটের সময় কমফোর্ট জোনটা অনেক বেশি, ওদের টেকনিক্যাল টিমটা অনেক বেশি এক্সপার্ট, ওরা বেশি জানে, বেশি বোঝে ওই কাজগুলা। তারপরে ওদের যে যন্ত্রপাতির যে সাপোর্টটা মানে ক্যামেরা, লাইট অ্যান্ড এভরিথিং, ওই জায়গাগুলোতে ওরা অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু আর বিশাল ভারদ্বাজের সাথে নিশ্চয়ই আমি অন্য কারো কম্পেয়ার করতে পারবো না। আমি অন্যদের কথা আমি জানি না, মানে অন্য সেটে কেমন হয়, বাট ওনার সেট অসাধারণ এবং উনি অসাধারণ, উনি একজন অসাধারণ ডিরেক্টর বলে এই জন্য আমি আপনাকে বারবার বলছিলাম যে আমার জন্য ডিরেক্টরটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কারণ ডিরেক্টর ও তো ক্যাপ্টেন, তাই না? সো ও কিন্তু ও টিমটাকে চুজ করবে ওইভাবে, ওই চুজ করবে। হ্যাঁ, সো ও কিন্তু ঠিক টিম চুজ করবে। তো ওই জায়গাটা অনেক জরুরি আমার কাছে মনে হয়। একটা অপ্রিয় কথা দিয়ে আমি এই প্রথম পার্টটা শেষ করব। হ্যাঁ। অপ্রিয় কথাটা কি, যে এই যে এই প্রসঙ্গের মধ্যেই বললাম যে আমি কলকাতাতেই দেখছি যে একটা শিল্পীকে ইন্ডাস্ট্রির সবাই তো খুব রেসপেক্ট তো করেই, ইন্ডাস্ট্রির বাইরে যারা সাধারণ জনগণ যারা, তারাও ভয়ঙ্কর লেভেলে তারা মনে করে যে এ আমাদের একটা দেবতা বা দেবী, এবং তাকে যে পরিমাণ রেসপেক্টটা করে, যে পরিমাণ তারা ভালোবাসে। আমাদের এখানে দেখা যায় যে মানে এটা এত উল্টা কেন? মানে আমাদের এখানে একটা মেয়ে এত স্ট্রাগল করে কাজ করতেছে, এবং মেয়েটার আমি বলবো যে এই যে আমি তোমার কথা শুধু বলবো না, আমাদের অনেক মেয়ে আছে তারা অনেক স্ট্রাগল করতেছে, অনেক ফেয়ারভাবে কাজ করতেছে। এই ফেয়ারনেসের মধ্যে কিন্তু কোনো মানে কোনো একটা স্পট নাই। প্রেম ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু আমি বলবো যে ফেয়ারনেসের মানে একটা মেয়ে মিডিয়াতে কাজ করতেছে মানে তার উল্টাপাল্টা তার অনেক কিছু আছে, সে 2 নম্বরে ইনকাম করতেছে। একটা ছেলে ডিরেক্টর, তার মানে সে দালাল। এই যে আমরা যে মানে মানুষকে সার্ভ করার পরেও মানুষদের কাছ থেকে এরকম যে বাজে কমেন্ট শুনতে হয়, মনে হয় না যে কাজটা ছেড়ে দিই? আমি অনেকবার ছেড়ে দিতে চাইছি। আমার মনে হচ্ছে যে অন্যের কথা, আমি সবসময় অন্য মানুষের ভ্যালিডেশনের জন্য বসে থাকতাম। সো এটা একটা শিক্ষা জীবনে আমি পাইছি, সেটা হচ্ছে যে আমি কে, আমি কি, আমার কাজ, আমার অবস্থান কোনোভাবেই কারো কথা দিয়ে নির্ধারিত হবে না। সো কে কি বললো, কে কি করলো, আমার ভেরি কিছু আসে থ্যাঙ্কস।